দেখেন পার্ট 2 যখন আমরা করতেছি পার্ট 2 তে একটা আমাদের খুব থাকে, সেটা হচ্ছে কিউ কার্ড বা টাস্ক কার্ড। সো এই কিউ কার্ড টাস্ক কার্ড নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে। প্রথমত আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিউ কার্ড টাস্ক কার্ড এই ব্যাপারটা কি, এটা আসলে কি, এমন কি কোনো টপিক আছে যেটা আমি একদমই পারবো না। দেখেন এখানে আপনার সাবজেক্ট নলেজ টেস্ট করা হয় না, এই কথা আমি রাইটিংয়েও বলি, এখানেও বলতেছি যে স্পিকিং এ পার্ট 2 তে সাধারণত এমন একটা টপিক আসে যেটা যে ব্যাপারে আপনার অপিনিয়ন চাওয়া হয়। সো এনিথিং ইউ সে উইল বি ফাইন, ইট উইল বি রিলেভেন্ট টু ইয়োর লাইফ। ঠিক আছে, আপনার আশেপাশে হচ্ছে এমন কিছু, সো এটা নিয়ে আপনি যাই বলেন সমস্যা নাই, জাস্ট লজিক দিন। ঠিক আছে, অ্যান্ড আপনাকে হেল্প করার জন্য কোয়েশ্চেন থাকবে। পার্ট 1 শেষ হওয়ার সাথে সাথেই পার্ট 2 শুরু হয়ে যায়, দেয়ার আর নো ব্রেকস ইন বিটুইন। শুরু হয়ে মানে এরকম একটা কথা দিয়ে এক্সামিনার স্টার্ট করে যে নাও আই উইল বি গিভিং ইউ আ টপিক, you have some time to think about the topic. Afterwards, you will be given 2 minutes to talk about the topic. বলে ও আপনাকে একটা কোয়েশ্চেন সেট এন্ড একটা ছোট্ট কাগজ, যেগুলো আমরা ফোন নাম্বার লিখি, ছোট্ট কাগজ আর পেন্সিল দিয়ে দিবে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেন সেটটা আপনাকে দিয়ে দিছে, এটা টাস্ক কার্ড, এন্ড আপনি ছোট কাগজে যেটা প্রিপেয়ার করতেছেন এটা হচ্ছে কিউ কার্ড। ঠিক আছে, টাস্ক কার্ড, কিউ কার্ড। তো এখন অনেকে বলে যে কিউ কার্ডের উপর, কিউ কার্ড লেখার উপর কোনো মার্কস নাই, which is actually true. আপনি কি বলতেছেন এটার উপর মার্ক আছে। তো যেহেতু এটা মার্কস নাই, বৃথা খাটনি কেন খাটবো, কিউ কার্ড লেখার দরকার নেই। দিস ইজ আ কমন বিলিফ, অনেকে কিন্তু কিউ কার্ড লেখে না। However, I always believe কিউ কার্ডস আর দেয়ার টু হেল্প ইউ। সো আমি অলওয়েজই বলি যে কিউ কার্ড লিখবেন আপনার নিজের সুবিধার্থে। কিভাবে এটা কাজে দিবে একটু পরে বলতেছি, আমরা একটা এক্সাম্পল দেখবো, ওখানে কাজে দিবে। সো দেখেন আমরা যেটা করব, একটা এক্সাম্পল ডিসকাস করবো, তার আগে বলে নিই এটা কেন দরকার। সো এই যে আপনার কাছে টপিকটা ধরায় দিল, ধরায় আপনাকে বলছে ইউ হ্যাভ সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক। সো এটা সাধারণত 1 মিনিট, আপনি 1 মিনিট ভাবার সময় পাবেন। অ্যান্ড তারপর কি বলছে, দেন ইউ হ্যাভ 2 minutes টু টক অ্যাবাউট দ্য টপিক। সো এই যে 2 minutes যে বলছে, আপনি তো রোবট না যে আপনি 2 মিনিটেই শেষ করবেন। ইউজুয়ালি বলা হয় যে 2 মিনিটের যত কাছাকাছি যাওয়া যায় তত ভালো। সো গেট অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু 2 minutes. It can be 1 minute 40 seconds 50 seconds, which is very good. 2 মিনিট একটু পার হয়ে গেলেও প্রবলেম নাই। ঠিক আছে, সো এইখানে অনেকে এমনও বলে যে 1 মিনিট বলে, হ্যাঁ ইট ইজ ট্রু, অনেকে 1 মিনিট বলেই ব্যান্ড 9ও পাইতে পারে। ডিপেন্ডস অন দ্য এক্সামিনার অ্যান্ড হাউ গুড ইউ আর। বাট এগেন আমি বলবো অবভিয়াসলি এটার কাছাকাছি যান টু বি সেফ। ঠিক আছে, সো এই জন্য নিজেকে টাইম করা খুব দরকার, কারণ পরীক্ষার হলে তো আপনার কাছে ঘড়ি নেই, মোবাইল নেই, পরীক্ষার হলে কোনো ঘড়ি থাকে না, এক্সামিনারের কাছে খালি স্টপ ওয়াচ থাকে। ঠিক আছে, সো নিজে বাসায় নিজেকে প্র্যাকটিস করা খুবই দরকার। এইখানে চলে আসে আপনার স্পিড। ঠিক আছে, আপনি যে কথা বলতেছেন বা আপনি যে স্পিড, এই ব্যাপারটা এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ট্রাই টু ফিক্স স্পিড ফর ইয়োরসেলফ, যেই স্পিডে কথা বললে আপনার 2 মিনিট ইজিলি হয়। ঠিক আছে, অ্যান্ড একটা বিগেস্ট মিস্টেক স্পিকিংয়ে যেটা আপনার হইতে পারে সেটা হচ্ছে ব্ল্যাক আউট হয়ে যাওয়া। ব্ল্যাক আউট মানে কি, আপনি পুরোই হতবাক হয়ে গেছেন, নির্বাক হয়ে গেছেন, কথা বলতে পারতেছেন না, দ্যাট ইজ ব্ল্যাক আউট। সো এটা কখন হয়, যখন আমরা অনেক তাড়াতাড়ি কথা বলতে যাই, আমাদের ব্রেনে আগে চিন্তা করি, যেহেতু ইংলিশ আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ না, আমরা ফার্স্টে ব্রেনে চিন্তা করি, এরপর মুখ দিয়ে বলি। একটা পর্যায়ে এটা সিঙ্ক হয়ে যায়, আমরা রেগুলারলি বলতে পারি উইথ প্র্যাকটিস, যেভাবে আপনি বাংলা বলতে পারেন। বাংলায় কিন্তু আপনি কখনো নির্বাক হন না। হার্ভার ইংলিশে যেটা হয়, আমরা যদি অনেক তাড়াতাড়ি কথা বলি, দেখা যায় যে ব্রেন তখনও ভাবতেছে, মুখে কথা শেষ, এই জায়গায় কিন্তু মানুষ ব্ল্যাক আউট করে। সো টু অ্যাভয়েড দ্যাট, ট্রাই টু ফিক্স এ স্পিড ফর ইয়ারসেলফ, যেটা কথা বলে আপনি ইউজ টু, যেটা ন্যাচারাল লাগে শুনতে, এবং যেটা 2 মিনিট এই কথা বলতে পারবেন, ব্ল্যাক আউট হবে না। ঠিক আছে, সো আপনি স্পিড ফিক্স করে বাসায় প্র্যাকটিস করবেন এইভাবে। সো আমরা এখন আবার ওই ডিসকাশনে ফিরে আসি। তো বলছি যে 1 মিনিট আপনাকে ভাবতে দিবে, দেন 2 মিনিট আপনাকে বলতে হবে। 2 মিনিটের যত কাছাকাছি যাওয়া যায় তত ভালো। অ্যান্ড কিছু এক্সামিনার আপনাকে 2 মিনিট হওয়ার সাথে সাথেই থামাই দিবে, কিছু এক্সামিনার আপনাকে 2 মিনিট পার হওয়ার পরও কন্টিনিউ করতে দিবে। সো আপনার মনে হতে পারে যে সেকেন্ড এক্সামিনার তো খুবই ভালো, এই টাইপের এক্সামিনার পড়লে ভালো, যে কথা বলে। দেখেন, ও আপনাকে কন্টিনিউ করতে দিলেও দ্যাট ইজ ফর ইউর ওন কনফিডেন্স। ও 2 মিনিটের বেশি আপনাকে মার্কস দিবে না, 2 মিনিট পর্যন্তই আপনাকে মার্কিং করবে। ঠিক আছে, সো চেষ্টা করবো 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যখন টপিকটা হাতে পাচ্ছি, হাতে পেয়ে আমরা তাহলে এই কিউ কার্ডটা লিখবো কিভাবে বা কেনই লিখবো। হ্যাঁ, কথা বলতে বলতে আমি যেটা বললাম যে অনেক সময় আমরা খেয়ে হারায় ফেলি,
বা আমরা টপিকটা ভুলে যেতে পারি। ইন দ্যাট সিনারিও দ্য কিউ কার্ড উইল হেল্প ইউ। আপনার কিউ কার্ডে যদি পয়েন্টগুলো লেখা থাকে আপনি আর চোখে দেখে নেবেন, ঠিক আছে? সো আমরা কিউ কার্ড লেখাই এখন এই জন্য দেখবো যে কীভাবে আপনি হেল্প করবে। সো আমরা একটা র্যান্ডম টপিক নিয়ে ডিসকাস করি। ধরেন এমন একটা টপিক যেটা আইএলটিএসে আসছে, এটা ডিসকাস করি। Tell me about a country you traveled to. Question গুলো দিছে, name of the country, when did you visit, when did you visit with, last question is, so what did you enjoy? ধরেন আপনার কিউ কার্ডটা এরকম আসছে, টাস্ক কার্ড সরি, সো এরকম আসছে। এটা কিন্তু আইএলটিএস এর টপিক, এক্স্যাক্টলি এই কোয়েশ্চেন আগেও আসছে। অ্যান্ড এই কনটেক্সট একটু বলে রাখি যে আইএলটিএস স্পিকিং ইজ দ্য অনলি মডিউল যেখানে আপনার পসিবিলিটি আছে আপনি কোয়েশ্চেন কমন পাবেন। তার মানে না আপনাকে মুখস্থ করতে বলছি। ইফ ইউ প্র্যাকটিস এনাফ, দেখা যায় যে আমার অনেক স্টুডেন্টই আমার টপিক এক্স্যাক্টলি কমন পাইছে, বা মানে স্পিকিংয়ে যেটা হয় পুরান টপিকগুলো রিপিট হয়, সাথে নতুন কিছু টপিক অ্যাড হয়। সো মেনি স্টুডেন্টস গেট ভেরি ফ্যামিলিয়ার টপিক যেটা আগে তারা প্র্যাকটিস করছে। অ্যান্ড তার মানে এই না যে আপনি লেখে মুখস্থ করবেন। আই হ্যাভ সিন স্টুডেন্ট যারা 60-70টা টপিক লেখে মুখস্থ করে নিয়ে যায়, পরীক্ষার হল যে কমন পায় না, ঠিক আছে? সো নেভার মেমোরাইজ। চিন্তা করেন আপনি সকালবেলা যখন বাসা থেকে বেরোন, আপনি কি চিন্তা করে বাইরন যে আজকে এই কথাগুলোই বলবো? আপনি কি স্ক্রিপ্ট লিখে বাইরন যখন যেটা দরকার হয়, ঠিক আছে? আবার অনেকে একটা কোয়েশ্চেন করে যে আমি টাস্ক 2-তে কতগুলো সেন্টেন্স বলবো। নেভার ডু দ্যাট। দেখেন এক এক মানুষের কথা বলার স্টাইল, স্পিড এক এক রকম। যারা আমার ভিডিও দেখছেন দেখবেন যে আমি খুব আস্তে আস্তে কথা বলি, তো ভিডিওগুলো বড় হয়, রেভিনিউ বেশি আসে না, এরকম কিছু না। আমি সাধারণত দেখছি যে আস্তে কথা বললে আমি গুছায় কথা বলতে পারি, আমি এই স্পিডে কমফোর্টেবল। সো আপনি যে স্পিডে কমফোর্টেবল, এক একজনের 2 মিনিট কমপ্লিট করতে কারো 10 সেন্টেন্স লাগবে, কারো 20 সেন্টেন্স লাগবে। সো নেভার ডু দ্যাট। আপনি কি বাসা থেকে বাইরে হওয়ার সময় চিন্তা করেন আজকে 20টা কথাই বলবো, হ্যাঁ এই কথা বলে ফেলছি আর 19টা সেন্টেন্স বাকি আছে? নো। সো এই কোয়েশ্চেনগুলো করবো না। সো আমরা এই কোয়েশ্চেনটা আমরা পাইছি। ধরেন আপনাকে এক্সামিনার এটা ধরা দিচ্ছে, দিয়ে বলছে ইউ হ্যাভ সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক, মানে বেসিক্যালি আপনাকে 1 মিনিট দিছে। তো 1 মিনিট আপনি সময় পাইছেন এটা নিয়ে ভাবার, ঠিক আছে? সো আমি কিউ কার্ড এখন লিখতেছি। ধরেন ডান সাইডে আমার এই কিউ কার্ডটা আছে, এটা আমি এখন লিখবো। সো এই কিউ কার্ড লেখার উপর কিন্তু কোনো মার্কস নেই। হাউএভার আপনার যখন টাস্ক পার্ট 2 এর 2 মিনিট শেষ হয়ে যাবে, পার্ট 3 শেষ হওয়ার মানে শুরু হওয়ার আগে পার্ট 2 শেষ হয়ে যাবে যখন, সাথে সাথে এক্সামিনার এই কিউ কার্ড আর টাস্ক কার্ড আপনার থেকে নিয়ে নেবে, ঠিক আছে? এখন এখানে অনেকে বলে যে আমি যখন কথা বলবো কিউ কার্ড কি আমার সাথে থাকবে কি থাকবে না। So there is a debate regarding this because এক একজন এক্সামিনার এক এক কাজ করে। There is no clear guideline about this. এই জন্যই এই জায়গাটায় আসা। দেখেন এটা টাস্ক কার্ড, এটা কিউ কার্ড, এটা আপনি লিখছেন, এটা এক্সামিনার দিছে। দুইটা সিনারিও হতে পারে। কিছু কিছু এক্সামিনার যেটা করে যে আপনার টাইম টু থিঙ্ক যেটা বলছে, কিছু কিছু এক্সামিনার যেটা করে ওরা বলছে ইউ হ্যাভ সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক। এটা বলার পরে ওরা বলে যে ইউ মে বিগিন, মানে আপনি এখন কথা বলা শুরু করবেন, আপনার 2 মিনিট শুরু হবে। সো এই যে ইউ মে বিগিন যখন বলে, এই ইউ মে বিগিনের আগে কিছু কিছু এক্সামিনার এই যে কোয়েশ্চেনটা যেটা আপনাকে ও দিছে যে এই সাইডটা, এটাও নিয়ে নেয়, ঠিক আছে? আবার কিছু কিছু, এটা কিন্তু আপনার সাথে থাকে যেটা আপনি লিখছেন কিউ কার্ড। কিছু কিছু এক্সামিনার আবার যেটা করে এটাও আপনার সাথে রাখতে দেয়, এটাও আপনার সাথে রাখতে দেয়। এখন 2 মিনিট যখন শেষ হয়ে যাবে তখন ডেফিনেটলি এই দুইটাই নিয়ে নিবে। বাট এক্সামের শুরুতে যখন আপনি স্পিচ শুরু করবেন তার আগে কিছু এক্সামিনার উইল টেক দিস, বাট সাম এক্সামিনার্স উইল লেট ইট বি উইথ ইউ। সো এই রিস্ক যাতে না যায় এই জন্য কিউ কার্ডটা লেখা দরকার। কথার কথা আপনি কিউ কার্ড লেখেন নাই, এক্সামিনার স্পিচের আগে এটা নিয়ে গেছে, আপনি কথা বলতেছেন, আপনার কাছে কিছুই নেই, আপনি মাঝপথে এখানে যে ভুলে গেলেন যে পরের কোয়েশ্চেনটা কি ছিল, তখন কি হবে? আপনার ব্ল্যাক আউট নিশ্চিত, শেষ ড্যান্স কোর্স, ঠিক আছে? সো এই জন্য আমি বলি যে কিউ কার্ডটা সাথে রাখবেন, কিউ কার্ডটা লিখবেন। কিউ কার্ডটা লেখারও কিছু টেকনিক আছে।
Although আমরা স্পিকিং একটু আগে বলে আসছি যে স্পিকিং এ অলওয়েজ ফুল সেন্টেন্সে কথা বলতে হবে, দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। হাউএভার যখন আমরা পার্ট 2 তে যাব, কিউ কার্ড যখন লিখবো ফুল সেন্টেন্স লিখবেন না কিউ কার্ডে, রাইট বুলেট পয়েন্টস। বুলেট পয়েন্টগুলো আমরা অ্যান্সারগুলো এইভাবে লিখবো যাতে আমি বুঝতে পারি কোয়েশ্চেন লিখি। অনেকে যেটা করে কিউ কার্ডের ভুলগুলো একটু বলে নিই, অনেকে কিউ কার্ডে পুরো স্পিচ লিখে ফেলে 1 মিনিটে, দেন ওই পুরোটা রিডিং পড়ে, যেমন স্লাইড রিডিং পড়া। দেখেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এটা কিন্তু পিসিওর মতো আছে, আমি কিন্তু কথা বলতেছি আপনাদের সাথে, আমি কিন্তু কোনো কিছু দেখে রিডিং করতেছি না, তাহলে আপনারাও দেখতেন না, আমিও ক্লাস নিতে পারতাম না, এইভাবে হয় না। সো আইএলটিএসও সেম, ইউ আর নট সাপোজ টু রাইট ইউর স্পিচ অ্যান্ড রিড, এটা কিন্তু পরীক্ষার উদ্দেশ্য না, মার্কস কমে যাবে। সিমিলারলি অনেকে যেটা করে, অনেকে কিউ কার্ডে বাংলায় লিখে রাখে, ঠিক আছে, বাংলাও লেখা যাবে না, বিকজ আমি কি বলছি যে অ্যাট দ্য এন্ড অফ ইউর এক্সাম কিউ কার্ডটা এক্সামিনার নিয়ে নেবে। এগেন কিউ কার্ডে মার্কস না থাকলে ও যখন দেখবে বাংলায় লেখা, বা আরেকটা বলি স্পেলিং মিস্টেক করে অনেকে, বা শর্টে লিখে রাখে, এগুলো করা যাবে না, দিস ক্রিয়েটস আ ব্যাড ইমপ্রেশন, সো এটা করা যাবে না। আচ্ছা, থার্ড যেটা ভুল হয়, অনেকে ফুল সেন্টেন্স লেখা না, লিখবো না। যেহেতু আমি বললাম যে দেয়ার আর 2 পসিবিলিটিস যে এই কোয়েশ্চেনটাও এক্সামিনার নিয়ে যেতে পারে, সো অনেকে করে কি এখানে কোয়েশ্চেন লেখে, এখন ধরেন বাই চান্স এক্সামিনার নিল না, সো ও যখন দুইটা একসাথে জমা নিছে, ও দেখবে যে এটাও এটা লেখা, এটাও এটা লেখা, মানে বুঝতে পারছেন, ধরেন আপনি এই 4টা কোয়েশ্চেনই আপনার কিউ কার্ডে লিখছেন, কিন্তু এক্সামিনার এটা নেয় নেই, 2 মিনিট পর যখন 2টা কাগজ নেবে দেখবে দুইটাই সেম জিনিস লেখা, সো হি উইল থিঙ্ক দ্যাট ইউ আর আ ফুল। সো এই কাজ করা যাবে না। আপনি ইনস্টেড কিউ কার্ডটা বুলেট পয়েন্টে এমনভাবে লিখবো যেটা দেখে আমি বুঝতে পারি কোয়েশ্চেনটা কি, আমার বলার সুবিধা হয়। আলোচনার সুবিধার্থে আমরা নেম অফ দ্য কান্ট্রি ধরে নিচ্ছি ইন্ডিয়া, যেহেতু আমাদের দেশ থেকে ইন্ডিয়ার প্রচুর মানুষ যায়, সো এখানে একটা জিনিস বলে রাখি, অনেক কিছু বলতে হয় স্পিকিং, অনেক কিছু ছোটখাটো জিনিস মানুষ মাথায় রাখা, অনেকে টপিক বুঝে না, টপিক না বুঝলে কিন্তু অনেক বড় সমস্যা হবে। টেল মি অ্যাবাউট আ কান্ট্রি ইউ ট্রাভেলড টু, এটার মানে হচ্ছে আপনি কোন দেশে গেছেন, আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন, আপনি বাংলাদেশ নিয়ে বলতে পারবেন না, কারণ আপনি ওই দেশে তো জন্মাইছেন। এখানে যদি সেম কোয়েশ্চেন থাকে, টেল মি অ্যাবাউট প্লেস ইউ ট্রাভেল টু, সেই ক্ষেত্রে আপনি কক্সবাজার যে কোনো জায়গায় নিয়ে বলতে পারেন, সমস্যা নেই। প্লেস হলে আলাদা কথা, কান্ট্রি বলতে অন্য কান্ট্রি নিয়ে বলতে হবে, ঠিক আছে। সিমিলারলি আমি অনেক কিছু এক্সাম্পল আরও দিয়ে দিই, যেমন একটা কমন কোয়েশ্চেন, টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট মুভি, অনেকেই বলে গেম অফ থ্রোনস, গেম অফ থ্রোনস ইজ নট এ মুভি, একটা ওয়েব সিরিজ, ঠিক আছে। তারপর অনেকে বলে টেল মি অ্যাবাউট হিস্টোরিক্যাল প্লেস, কক্সবাজার নিয়ে বলা শুরু করে, কক্সবাজার ইজ নট এ হিস্টোরিক্যাল প্লেস, ইটস এ টুরিস্ট স্পট, ঠিক আছে। সো কোয়েশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে, কোয়েশ্চেন যাতে ভুল না হয়। আচ্ছা, এরপরে আমরা এখন এদিকে চলে আসি, ঠিক আছে। সো নেম অফ দ্য কান্ট্রি বলছে, নেম অফ দ্য কান্ট্রি ধরেন আমি লিখে রাখছি ইন্ডিয়া। আচ্ছা, এখানে একটু বলে দিই, এই কোয়েশ্চেনটা অনেক ইয়ে হয়, অনেকে বলে যে আমি তো অন্য দেশে যাইনি, ঠিক আছে। এখন যদি এক্সামিনার সেটা এক্সামিনারকে যদি বলি যে সরি আই হ্যাভ নেভার বিন টু এনি কান্ট্রি, কুড ইউ প্লিজ চেঞ্জ মাই টপিক, বা এরকম কি বলবেন যে না আমি বিদেশ যাই নাই, পরীক্ষা দিচ্ছি, বিদেশ যাই আপনার সাথে কথা বলবো, নো, ইউ ক্যানট চেঞ্জ দ্য টপিক। টাস্ক 2 এর পার্ট 2 এর যে টপিক আসছে আপনাকে ওইটাই বলতে হবে। সো ইভেন ইফ দ্য টপিক ইজ নট ফ্যামিলিয়ার টু, আপনি বিদেশে যান নাই, আইএলটিএস ধর্মের পরীক্ষা না, এথিক্সের পরীক্ষা না, ইউ ক্যান লাই, ইউ হ্যাভ টু লাই। আপনি যেহেতু যান নাই, ঠিক আছে, বানায় বলেন, মুভি তো দেখছেন, বা সহজভাবে আসি, আপনি জান নাই, আপনার কোনো রিলেটিভ বা ফ্রেন্ড গেছেন, ইফ এনিওয়ান গোজ অ্যাব্রড, আপনার রিলেটিভ বা ফ্রেন্ড সারাদিন বাংলাদেশের এটা নিয়েই কথা বলে, সো আপনি তার স্টোরিকে নিজের স্টোরি বলে চালাবেন, বা মুভি তো দেখছেন, মুভিতে বিদেশ দেখছেন, ওটাকে নিজেকে নায়ক ভেবে ওটা চালাবেন। বা আরও সিম্পল করি, মুভি টুভি দেখেন বলতে কষ্ট হচ্ছে, ঢাকা শহরে তো ঘুরছেন না, ঢাকাকেই কলকাতা বানায় দেন, বানায় মিথ্যা কথা বলেন, ঠিক আছে। হাউএভার মিথ্যা কথা বলতে যে অ্যাবসার্ড মিথ্যা কথা বললেন না। যেমন আমি, আমার কিছু স্টুডেন্ট আছে, কিছু স্টোরি বলে দিই। যেমন আমার এক স্টুডেন্ট ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে টেল মি অ্যাবাউট ইউর নেটিভ ভিলেজ, উনি নোয়াখালী নিয়ে বলতেছিল, জানি না নোয়াখালী ভিডিও দেখতেছেন নাকি, মাইন্ড করেন না, এটা অ্যাকচুয়ালি হয়েছে। সো উনি নেটিভ ভিলেজ নিয়ে বলতেছে, তো লাস্ট কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট ডু ইউ ডু ওয়েন ইউ ভিজিট ইউর হোম টাউন। তো উনি লাস্টে বলছে যে ইন দ্য আফটারনুন উই গো টু নোয়াখালী সি বিচ টু এনজয় দ্য সানসেট। এরপর বলছে অ্যাট নাইট we go to dance bars and clubs to party. আমি পরীক্ষা শেষে বলছি যে আপনি এই যে নোয়াখালী বিচ, তারপর ডান্স বার, এগুলা কই পাইলেন, এগুলো কি আসে নাকি? তখন উনি বললো যে আপনি তো বলছেন ইউ ক্যান লাই। সো দেখেন, মিথ্যা কথা বলা ঠিক আছে, বাট আপনি অ্যাবসার্ড লাই বললে এগেন এক্সামিনার উইল নট টেক ইউ সিরিয়াসলি। সো একটু বুঝে নিতে হবে, বলতে পারবেন না যে 1974 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা টপিকে ফিরে যাই।
So name of the country, আমরা লিখছি India. When did you visit? ধরুন লিখলাম last year. Whom did you visit? আপনি বললেন friends. Last year, what did you enjoy? So এই what did you enjoy নিয়ে আমার একটু কথা আছে। Part 2 তে যখনই আপনি কিউ কার্ড বা টাস্ক কার্ড পাবেন, there will be at least 1 or 2 questions which will help you to get to 2 minutes. ওইটা হবে খুবই ডেসক্রিপটিভ একটা কোয়েশ্চেন। দেখেন এই 4টা কোয়েশ্চেন যে আছে, বাকি যে 3টা কোয়েশ্চেন প্রত্যেকটা নিয়ে আপনি চাইলেও কিন্তু খুব বেশি বলতে পারবেন না, ঠিক আছে? কি বলবেন নেম অফ দ্য কান্ট্রি, মানে খুব বেশি বলার কিছু নাই। হোয়াট ডিড ইউ এনজয়, এই কোয়েশ্চেনে কিন্তু বলার অনেক কিছু আছে। সো যখনই এইরকম কিউ কার্ড পাবো, ট্রাই টু আইডেন্টিফাই দ্যাট ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন আপনাকে 2 মিনিট রিচ করতে সাহায্য করবে। এই কোয়েশ্চেনে কার্পণ্য করা যাবে না, এই কোয়েশ্চেনই আপনাকে বাঁচাবে, এই কোয়েশ্চেন নিয়ে আপনাকে সব কিছু বলতে হবে। সো হোয়াট ডিড ইউ এনজয়, আমরা বললাম ধরেন ফুড, তারপর প্লেসেস, কালচার, ঠিক আছে? হয়ে গেল আমার কিউ কার্ড। সো চিন্তা করেন আপনার থেকে যদি এক্সামিনারটা নিয়েও নেয়, আপনি যখন স্পিচ দিচ্ছেন, আপনি কিন্তু এই পয়েন্টগুলো দেখলে আপনি সাথে সাথে বুঝে যাবেন কোয়েশ্চেন কি ছিল, আপনার কিন্তু ভুলার সম্ভাবনা নাই। দিস ইজ হাউ ইউ রাইট এ কিউ কার্ড, ঠিক আছে? আচ্ছা, তো এই কিউ কার্ডটা লিখতে কিন্তু খুব বেশি সময় লাগলো না, 20 সেকেন্ড। আপনার হাতে তো আরো 40 সেকেন্ড আছে, এক্সামিনার তো তার আগে এক্সাম শুরু করবে না, বাকি 40 সেকেন্ড কি করবেন? আমার যে পার্সোনাল টেকনিক সেটা হচ্ছে কিউ কার্ডটা লেখার পরই try to come up with an introduction. স্পিকিং এর ক্ষেত্রে আমি যেটা দেখছি যে এক্সামিনাররা ইন্ট্রোডাকশনটাই খুব ফোকাস করে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন কাইন্ড অফ ওদের একটা ধারণা দিয়ে দেয় যে ক্যান্ডিডেটটা কতখানি স্ট্রং বা কীরকম প্রেজেন্টেশন দিতে যাচ্ছে। সো কিউ কার্ড ইন পার্ট 2 ইন্ট্রোডাকশন ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আপনি ইন্ট্রোডাকশন যত ভালো দিবেন, দেখেন একটা এক্সামিনে আপনি চিন্তা করে দেখেন, সে দিনে 10-15টা এক্সাম নেয়, এভরি উইকে সে এক্সাম নেয়, সো সে হাজার হাজার ইন্ট্রোডাকশন শুনছে। সো টিপিক্যাল মুখস্থ গদবাঁধা ইন্ট্রোডাকশনও শুনে, অ্যান্ড ওই ইন্ট্রোডাকশনেই কাইন্ড অফ ওর এক্সপিরিয়েন্সের কারণে বুঝে যায় যে এই ক্যান্ডিডেট কোন দিকে যাচ্ছে। সো টিপিক্যালভাবে কথা বলা শুরু করলে ও আর ফোকাস করে না, মনোযোগ দিয়ে শুনে না, একটা গদবাঁধা নাম্বার দিয়ে দেয়। বাট আপনি ইন্ট্রোডাকশনটা যদি একটু ইউনিকভাবে দেন, ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এজ ওয়েল, আমি যখন পড়াইছি ফিজিক্যালি অফলাইন স্টুডেন্টস পড়াইছি, আমার এখনও এই এত বছর পরেও অনেক স্টুডেন্টের ইন্ট্রোডাকশন মনে আছে। ওই স্টুডেন্টদের কথা মনে আছে বিকজ দে স্টুড আউট, তারা ইন্ট্রোডাকশন এমন কিছু একটা বলছে যেটা আমার এখনও মনে আছে, ঠিক আছে? সো ট্রাই টু গিভ দোজ কাইন্ড অফ ইন্ট্রোডাকশনস। ওই ইন্ট্রোডাকশনগুলো মানে শুনলে এক্সামিনার ইন্টারেস্টেড ফিল করে। আমি ওই যে 20 সেকেন্ডে যখন কিউ কার্ড লিখে ফেলছি, এরপরে সাধারণত ইন্ট্রোডাকশনটা নিয়ে ভাবি। সো আমি এখন বলবো যে পার্ট 2 বলবো কিভাবে। সো আমার টপিক এটা আছে, আমার কিউ কার্ড আমার হাতে আছে, সো আমি পার্ট 2 বলবো কিভাবে। সো পার্ট 2 তে যেটা হয়, পার্ট 2 তে ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট অ্যাজ অ্যান ওরাল এসে। এই জন্য বলছি যে স্পিকিং পার্ট 2 আর রাইটিং এর অনেক মিল আছে টাস্ক 2 এর। ওরাল এসে, সো এসেতে কি হয়, আপনার একটা ইন্ট্রো থাকতে হবে, আপনার একটা বডি থাকতে হবে, একটা কনক্লুশন থাকতে হবে। দিস ইজ ইউর স্ট্রাকচার ফর পার্ট 2, এটা মাস্ট, ঠিক আছে? ইন্ট্রো বা কনক্লুশন না থাকলে জিনিসটা গোছানো হয় না, আপনার কোহেরেন্সে মার্কস অনেক কমে যায়। এই জন্য ইন্ট্রো, বডি, কনক্লুশন এই 3টা থাকা মাস্ট, ঠিক আছে? সো ইন্ট্রো, আমি বলছিলাম যে আমরা ইন্ট্রো নিয়ে ভাববো। যারা আমার রাইটিং টাস্কের ভিডিও দেখছেন বা দেখবেন, ওখানে আমি বিভিন্ন ধরনের ইন্ট্রো নিয়ে কথা বলি। দিস অলসো অ্যাপ্লাইজ হিয়ার। সো আমরা 3 ভাবে ইন্ট্রো শিখবো। ফার্স্ট এটা হচ্ছে প্যারাফ্রেজ, সেকেন্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটাকে অনেকে রেটরিক বলে, আর লাস্টেরটা হচ্ছে স্টেটমেন্ট। সিমিলার টু রাইটিং, প্যারাফ্রেজ যেটা, সেটা হচ্ছে আমরা যে টপিকটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এটা কি প্যারাফ্রেজ করবো। দিস ইজ দ্য মোস্ট কমন ইন্ট্রোডাকশন। আপনি কোনো মক টেস্টের সেন্টারে যান বা যারা পরীক্ষা দিচ্ছে IELTS দেখেন, তারা সবাই সাধারণত এইভাবে ইন্ট্রোডাকশন দেয়। সো টেল মি অ্যাবাউট আ কান্ট্রি ইউ ট্রাভেল টু। আপনি এটাকে প্যারাফ্রেজ যখন করবেন, ইন্ট্রোডাকশন অনেকে এভাবে বলে। সো টুডে আইল বি টকিং অ্যাবাউট আ কান্ট্রি আই ভিজিটেড। Today I'll be talking about a country I visited. So travel to be visited Bangladesh. So this is very basic, quite basic, but again, introduction, very good. শুরু করতে হবে, একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে। আপনি যদি একটু বেশি ব্যাংক স্কোপ চান, তাইলে আপনার সেকেন্ড বা থার্ড ওয়েতে যেতে হবে। ইন্টারোগেটিভ বা রেটরিক, হোয়াট ইজ দিস? রেটরিক মানে কি? দেখেন, আমরা অনেকেই হয়তো লাইফে, স্পেশালি এখন যেহেতু IELTS দিচ্ছি, আমি বিদেশ যাচ্ছি, প্রায় নিজেকে নিজে প্রশ্ন করি
যে আমাকে দিয়ে কি হবে, আমি কি পারবো, এই যে আমাকে দিয়ে কি হবে, আমি কি পারবো, দিস ইজ রেটরিক, নিজেকে নিজে প্রশ্ন করা। দিস ইজ সামথিং দ্যাট ইউ ক্যান ইউটিলাইজ ওভার হিয়ার অ্যাজ ওয়েল। সো অনেকেই বলে, অনেকেই ইনফ্যাক্ট ডিসকারেজ করে যে স্পিকিংয়ে কোয়েশ্চেন করা যাবে না। এগেন দিস গোজ টু ইয়োর গ্রামাটিক্যাল রেঞ্জ। আমরা বলছি গ্রামাটিক্যাল রেঞ্জ একটা ক্রাইটেরিয়া। আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ইউজ করতেছেন, আপনি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ দেখাইতেছেন, সো অটোমেটিকলি মার্কস বেড়ে যায়। দিস এগেন গোজ টু দ্যাট এক্সাম্পল। আপনি ফেসবুক ব্রাউজ করতেছেন, আপনার র্যান্ডামলি ব্রাউজ করতেছেন, কিছু দেখতেছেন, হঠাৎ করে দেখলেন এ কি করলো প্রিন্স মামুন আর লায়লা, কোয়েশ্চেন মার্ক দেখে আপনার ইচ্ছা লাগছে যে হ্যাঁ এটা তো দেখতে হবে। সো দিস ইজ সেম। আপনি যখন এক্সামের শুরুতে এরকম একটা কোয়েশ্চেন করবেন, দ্য এক্সামিনার উইল ফিল হুকড, ইন্ট্রিগড, আপনার কথা সে শুনতে চাবে, একটু ডিফারেন্ট ভাবে একটা ছেলে ইন্ট্রোডাকশন দিচ্ছে, সো এটা অবশ্যই তার ইন্টারেস্টটাকে পিক করবে। সো এই টপিকের ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলগুলো দেখব। সো ফার্স্টে কি বলছিলাম, প্যারাফ্রেজ। সো টুডে আই উইল বি টকিং অ্যাবাউট আ কান্ট্রি আই ভিজিটেড, এটা গেল। এখন যদি ইন্টারোগেটিভ বা রেটরিক স্টাইলে যাই, সো রেটরিক স্টাইলে ইন্ট্রোডাকশন দেওয়ার একটা বেস্ট ওয়ে হচ্ছে মূল টপিকটাকে বের করে আনা। এক্ষেত্রে মূল টপিক কি, ট্রাভেল, হ্যাঁ, ট্রাভেলিং নিয়ে। সো আপনি কোয়েশ্চেন করলেন, মানে আপনি স্টার্ট করলেন, ডু আই লাইক ট্রাভেলিং? I absolutely love traveling. So today I'll be talking about a country that I visited recently. So দেখেন যে do I like traveling? I love traveling. এই যে নিজেকে নিজে কোয়েশ্চেন করছেন, this is rhetoric. এভাবে স্টার্ট করতে পারেন। রেটরিকের বদলে আপনি ইন্টারোগেটিভও করতে পারেন। কিভাবে? সো এইটা হচ্ছে, আমি বাংলায় বলি, জাতির উদ্দেশ্যে প্রশ্ন করে দেওয়া। কিভাবে? আপনি বললেন, so what is the most common hobby nowadays? So what is the most common hobby nowadays? Some would say cooking, some would say singing, but for me it's traveling. So today I'll be talking about a country that I visited recently. So then again, আমি open-ended question করছি। So what is the most common hobby nowadays? মানে এখনকার সবচেয়ে কমন হবি কি? কেউ কেউ বলবে কুকিং, কেউ কেউ বলবে সিঙ্গিং, বাট আমার জন্য সেটা ট্রাভেলিং। এগেন রিলেভেন্ট টু দ্য টপিক, টোটালি ডিফারেন্ট হয়ে গেল। কিন্তু এখন যদি আমরা স্টেটমেন্টে যাই, স্টেটমেন্ট কয়েকভাবে দেওয়া যায়। জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারেন, যেটা সবাই জানে, জেনারিক স্টেটমেন্ট। কীভাবে? আপনি বললেন ট্রাভেলিং ইজ দ্য মোস্ট লাইট অ্যাক্টিভিটি, বা আপনি বললেন ট্রাভেলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন হবিজ অফ হিউম্যান বিংস। ঠিক আছে, ট্রাভেলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন হবিজ অফ হিউম্যান বিং, এটা সবাই জানি। এরকম একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে পারি। এখন আসি সবচেয়ে বেশি মার্কস পাওয়া যায় যেভাবে কথা বলবে, স্টেটমেন্ট তো এটাকে আমি বলি ড্রামাটিক স্টেটমেন্ট। এইভাবে বললে ব্যাংক স্কোর সবচেয়ে বেশি আসে, বলা একটু টাফ। এটা হচ্ছে অনেকটা কাব্যিক ভাবে কথা বলা। ঠিক আছে, একটু কাব্যিক ভাবে, একটু ফিলোসফার স্টাইলে কথা বলা। নর্মাল কথাই বলবো। আমি একটা এক্সাম্পল দিই, এটার ক্ষেত্রেই বলবো। ধরেন আপনার এটা টপিক আসছে, আমি ড্রামাটিক স্টাইলে ইন্ট্রোডাকশন দিচ্ছি। Human life is nothing but a collection of memories, and the best way to collect memories is through traveling. So today I'll be talking about a country which holds a special place in my memory palace, and the name of that particular country is India. চিন্তা করে দেখেন, আপনার কিন্তু এই ইন্ট্রোডাকশনটা টোটালি আলাদা হয়ে গেল, আর আপনি কিন্তু খুবই ভারী ভারী কিছু ওয়ার্ড ইউজ করছেন। আবার বলি, human life is nothing but a collection of memories, and the best way to collect memory is through traveling. So today I'll be talking about a country which holds a special place in my memory palace, and the name of that particular country is India. মানে খুবই ভারী ভারী শব্দ, খুবই কাব্যিক ভাবে বলতেছি। হ্যাঁ, সো আপনি নিজেই জাজ করে দেখেন কিভাবে ইন্ট্রো দিবেন। যে কোনো একটা নিজের জন্য ফিক্স করে ফেলেন যে আমি এই স্টাইলেই বলবো, এর ওটাই প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন ইজি হয়ে যাবে। ড্রামাটিক স্টাইলটা যদিও মার্ক সবচেয়ে বেশি, আমি জানি এটা একটু কঠিন হয়ে যায়। যারা প্রচুর মুভি টিভি সিরিজ দেখেন বা গল্পের বই টই পড়েন, ওই ওয়ার্ডগুলো কিন্তু এখানে ইউজ করা যায়, বা ইংলিশ কমেন্ট্রি দেখেন। যেমন আমি যে ইন্ট্রোডাকশনটা দিলাম ড্রামাটিক স্টাইলে, এখানে একটা কথা ইউজ করছি মেমরি প্যালেস, এটা কিন্তু আমি ওই যে শার্লক টিভি সিরিজ থেকে নিছি। ওইখানে যে ভিলেন থাকে, যে মেমরি প্যালেস নিয়ে অনেক কথা বলেন। সো এইভাবে আপনি কিন্তু ইন্সপিরেশন নিয়ে ওটাকে এখানে ঢুকাইতে পারেন। ঠিক আছে, ড্রামাটিক স্টাইল ইন্ট্রোডাকশন দিলে মার্কস অনেক বেড়ে যায়, ইট ক্রিয়েটস এ ভেরি গুড ইমপ্রেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন দেওয়া। আমি সাধারণত 1 মিনিট যে সময় পাই, ওটা কিউ কার্ডটা লেখে, এরপর আমি এরকম একটা ইন্ট্রোডাকশনের কথা ভেবে ফেলি। আচ্ছা, এরপর যাবো আমরা বডিতে।
বডিতে মূলত থাকবে আপনার এই বিষয়গুলো। আপনি কিউ কার্ডে যেই জিনিসগুলো পাইছেন বা টাস্ক কার্ডে আপনার যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলোর অ্যান্সার আপনি দিবেন বডিতে, ঠিক আছে? বডি ওটা নিয়ে কাজ করবে। তো এখানে কিছু কথা চলে আসে, অনেকে বলে এই কোয়েশ্চেন আমাকে করে যে কোয়েশ্চেনের বাইরে কি আমি কিছু বলতে পারবো না, কোয়েশ্চেন নিয়ে বলতে হবে। অ্যান্ড কোয়েশ্চেন কি সবগুলোই বলবো, কোয়েশ্চেন কি সিকোয়েন্সে বলবো? তো সবগুলো কোয়েশ্চেন ওয়ান বাই ওয়ান অ্যান্সার দিয়ে দিই। সিকোয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, however covering all the questions is mandatory. সো আপনাকে যেই 4টা কোয়েশ্চেন টাস্ক কার্ডে দেওয়া হয়েছে আপনি সিকোয়েন্স ফলো না করলেও হবে। হাউএভার আমি প্রেফার করি সিকোয়েন্স ফলো করা, কারণ ওরা সিকোয়েন্সে দেয় না। আপনি সিকোয়েন্স উল্টাপাল্টা করলে যে এক্সট্রা মার্কস পাবেন এমন কিছু না, কি দরকার, বরং উল্টাপাল্টা করতে যে ছুটে যাইতে পারে, ওই সিকোয়েন্সই ফলো করেন। হাউএভার সবগুলো অ্যান্সার করতে হবে, কোনো একটা কোয়েশ্চেন ছুটে গেলে মার্কস কমে যাবে। এর টপিকের বাইরে বলতে পারবো নাকি? টপিকের বাইরে ডেফিনেটলি বলতে পারবেন, বাট ইট হ্যাজ টু বি রেলেভেন্ট টু দ্য টপিক। টেল মি অ্যাবাউট আ কান্ট্রি ইউ ট্রাভেল টু নিয়ে বলছে, আপনি ইন্ডিয়ানে বলছেন, হঠাৎ আপনি বাংলাদেশ নিয়ে বলা শুরু করছেন, এটা করা যাবে না, ঠিক আছে? রিলেটেড টু দ্য টপিক হতে হবে। এখন এখানে একটা ঝামেলা আছে, ধরেন এই 4টা পয়েন্ট লিখছেন, তো আপনি এই টপিকের বাইরে কিছু বলতে চাচ্ছেন। কথার কথা, আপনি ইন্ডিয়ার ট্রাভেল ট্রিপে যখন গেছেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সো আপনি এখানে লিখে রাখছেন অ্যাক্সিডেন্ট। সো আপনি যখন বলা শুরু করছেন, 2 মিনিটে আপনি কথা বলতেছেন, বলতে যে আপনি এই 4টা কোয়েশ্চেন, এই 4টা পয়েন্ট কভার করে কথা বলছেন, এমন সময় এক্সামিনার বলছে যে টাইমস আপ বলে আপনার এটা নিয়ে নিচ্ছেন। তো আপনি চিন্তা করতেছেন মনে মনে যে আচ্ছা ভালোই হয়েছে, সব কোয়েশ্চেন আনসার করে সব কিছু বলছি। হাউএভার এক্সামিনার যখন কিউ কার্ডটা আপনার থেকে নিবে, ও কিন্তু একবার ওটা দেখবে, ঠিক আছে? এগেন কিউ কার্ডের উপর মার্কস নাই, কিন্তু ও যখন দেখবে, ও দেখবে যে আপনার মাথায় এক্সট্রা একটা আইডিয়া ছিল যেটা নিয়ে আপনি কথা বলেন নাই। এগেন এটার উপর ডিরেক্ট মার্ক নেই, বাট এটা এক্সামিনারের উপর একটা ইমপ্রেশন ফেলতে পারে যে ওর স্পিচ আরো বাকি ছিল। সো আমি অলওয়েজ সাজেস্ট করি যেটা, ইভেন ইফ ইউ হ্যাভ এনি এক্সট্রা পয়েন্টস হুইচ ইজ আউটসাইড অফ দ্য টাস্ক কার্ড বাট রিলেভেন্ট টু ইউর টপিক, ওই পয়েন্টটা মাথায় রেখে দেবেন, লেখার দরকার নেই, ঠিক আছে? যদি কোনো কারণে আপনি দেখতেছেন আপনি 2 মিনিট কভার হয়নি, এক্সামিনার আপনাকে থামাইতেছেও না, তখন এই পয়েন্টটা মাথা থেকে ইউটিলাইজ করেন, লেখার দরকার নেই, ঠিক আছে? সো এখানে অনেকে কোয়েশ্চেন করে যে আমি যদি ব্ল্যাক আউট করি এক্সামিনার কি থামাবে, এক্সামিনার কি কিছু হেল্প করবে আমাকে? না, দিস ইজ আ মনোলগ, আমি একটু আগে বলছিলাম পার্ট 2 একটা মনোলগ। সো আপনি যদি ব্ল্যাক আউট করেন, এক্সামিনার কিন্তু কিছুক্ষণ পজ দিয়ে আপনার দিকে তাকায় থাকবে, সে আপনার দিকে হাসবেও না, কিছু বলবেও না, আপনি তার দিকে তাকায় থাকবেন, সে আপনার দিকে তাকায় থাকবে, পুরো রুমে থাকবে সাইলেন্স। সো এই অকওয়ার্ড সাইলেন্স বা নীরবতা যাতে না হয় এই জন্য ব্ল্যাক আউট অ্যাভয়েড করার ট্রাই করবেন। আচ্ছা, সো আমরা বডিতে আসি। বডিতে আমরা মূলত এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবো। এই কোয়েশ্চেনগুলো যদি আমরা ঠিকভাবে অ্যান্সার করতে চাই, একটার পর একটা লেজ লাগায় আনবো। কোহেরেন্স বাড়ানোর জন্য আমরা প্রচুর লিঙ্কার্স ইউজ করবো, লিঙ্কার্সের ইউজ নিয়ে আমি বারবার কথা বলি। সো আমি একটু ওয়ান বাই ওয়ান যাই। সো আমি ইন্ট্রোডাকশন তো দিয়ে ফেলছি। সো আপনি এখন ইন্ডিয়ার কথা ওখানে বলে ফেলছি, দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ ইন্ডিয়া। সো এখন শুরু করি। সো আপনি বললেন যে ট্রাভেল টু ইন্ডিয়া লাস্ট ইয়ার। Basically, I was in desperate need for a break because I was totally burnt out. I was quite stressed with my work and studies, so I needed a break, so I wanted to travel. So basically, আমি লাস্ট ইয়ার বলছি, বলে আমি একটু 1-2 লাইন অ্যাড করার ট্রাই করছি। সবগুলো কোয়েশ্চেনের শেষে একটু বলে একটু অ্যাড করার ট্রাই করলাম। সো আপনি বললেন যে আমি একটু ট্রাই করছি, যেহেতু আমি লাস্ট ইয়ার গেছি, কারণ লাস্ট ইয়ার অনেক স্ট্রেস পড়ছিল, আমি একটু থেকে বেরোতে চাইছি। তো আপনি বললেন যে in this journey of mine, I was not alone. I was accompanied by my friends because I believe creating memories requires friends. Like traveling alone is nice and all, but when you are traveling alone, you are missing out on so many things. You can create many memories when you are traveling with your friends. ঠিক আছে? So আপনি কেন ফ্রেন্ডদের সাথে ট্রাভেল করছেন একটু বলবেন। And third point আসে, এই কোয়েশ্চেনটাই আপনার টাস্ক টুর নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে হোয়াট ডিড ইউ এনজয়। আমি বলছিলাম একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনে চেষ্টা করবেন যত ইলাবোরেট হওয়া যায়, যত অ্যাডজেক্টিভ ইউজ করা যায় লেক্সিক্যাল রিসোর্সের জন্য, একটা ট্রাই টু পেইন্ট আ পিকচার, ঠিক আছে? এক্সাম্পল দিবেন, জিনিসগুলো ডিটেলসে বলবেন, লিঙ্কার্স ইউজ করবেন। যেমন এটা ক্ষেত্রে যে there are several things which I thoroughly enjoyed during my trip. First of all, I was astonished by the amazing foods in India. For example,
I still remember the amazing taste of pani puri, golgappa, and so on. Then I was mesmerized by how beautiful India is. India is a very rich country in terms of natural landscapes. It has mountains, it has rivers, seas. So it's like a country which has it all. So I was truly mesmerized by the natural beauty of India. For instance, I visited Sikkim this time around because I wanted to enjoy the snow. And over there I saw many mountains and the landscapes were absolutely fantastic. ঠিক আছে, এই যে দেখেন আমি কিন্তু প্রচুর এক্সাম্পল দিচ্ছি and আমি এগুলো আনা ট্রাই করতেছি। তারপর আপনি বললেন the another thing which surprised me is the diverse culture in India. So when I was in Sikkim, I got to experience the Tibetan culture, also the Hindu culture, and it was really nice to see that all these cultures, people from all these cultures were living in harmony together. So they shared the rituals, they shared the events. For example, when I was there was Durga Puja going on. So people were celebrating, and people from other religions were there as well who were actually participating in those celebrations. That kind of harmony enhanced my traveling experience. ঠিক আছে, সো আমি দেখেন ওই জিনিসগুলোকেই কিন্তু আমি খুব ডিটেলসে বলতেছি। সো আপনি পাহাড় নিয়ে বলেন যে one morning I woke up and I saw the sun rise and the golden light of sun was falling on top of the peaks of the mountain and they were turning golden. It is one of a kind experience, and you cannot imagine how beautiful and pristine and heavenly it looks. দেখেন আমি ওই যে সূর্য পড়ছে, সূর্য উদয় হয়েছে, বরফের ওপর পড়ে লাল আসতো, মানে এই জিনিসগুলো আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম যে টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট ফুড। রাতের বেলা ক্লাস ছিল, তো ক্লাসে আর অনেকে ছিল, তো উনি স্টেক নিয়ে খুব বলছিল যে স্টেক এটা, স্টেক ওইটা। সো ওনার কথা শুনে আমাদের ক্লাসে সবারই ইচ্ছা হয়েছে স্টেক খাইতে, বিকজ উনি এত ডেসক্রিপটিভ ভাবে বলছে, আমার মানে খিদে লেগে গেছে। সো অনেকেই বলে ব্যান্ড স্কোর কিভাবে 8-9 পাওয়া যায়। দিস ইজ ওয়ান অফ দ্য কি রিজনস ওয়াই পিপল গেট দ্যাট 8 or 9। শুধু ইংলিশে ভালো হইলেই হয় না, এই এক্স ফ্যাক্টরটা একটু লাগে। মানে আপনাকে এক্সামিনারকে লোভ দেখাইতে হবে, সহজ কথা, আপনাকে ছবি দেখাই দিতে হবে তাকে কথা বলে। ধরেন এটার ক্ষেত্রে টেল মি অ্যাবাউট আ কান্ট্রি ট্রাভেলটা আপনি এমনভাবে বলতে হবে যাতে এক্সামিনারের ইচ্ছা হয় পরীক্ষা শেষে কালকেই টিকিট কাটে ইন্ডিয়া চলে যাই, তাইলে আপনি ব্যান্ড 8-9 শিওর পাবেন। সো এগেন প্র্যাকটিস লাগবে। এই ক্ষেত্রে খুবই হেল্পফুল হচ্ছে অ্যাডজেক্টিভের ইউজ। আপনার যেমন আমি বলবো যে প্রিস্টিন, হেভেনলি, ব্রেথটেকিং, বিউটিফুল। আমি কিন্তু লেক্সিক্যাল রিসোর্সে মার্কস তোলার জন্য এগুলো ইউজ করছি, রিপিটেশন কিন্তু করি নাই। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বডি। আমি পুরোটা সাজায় আবার বলবো, আমি জাস্ট কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন গেলাম। লাস্টে আসবে কনক্লুশন। কনক্লুশনে যেটা হবে, কনক্লুশন কিন্তু থাকতে হবে। অনেকে কিন্তু কনক্লুশন এভাবে যায় দ্যাটস ইট, বা কিছু বলেই না। সো ইউর স্পিচ বিকামস ইনকমপ্লিট, আপনার এসেটা কমপ্লিট হয় না, কনক্লুশন আপনাকে দিতে হবে। দেখেন সবচেয়ে বেসিক ওয়ে টু গিভ কনক্লুশন ফর এনি টপিক, আই উড লাইক টু কনক্লুড মাই স্পিচ হিয়ার, বা আই উড লাইক টু এন্ড মাই স্পিচ। ঠিক আছে, সব টপিকের ক্ষেত্রে প্রযোজ্য। হাউএভার মার্কস যদি একটু বেশি পাইতে চান, সাজেস্টিভ কনক্লুশন দিবেন। কি সাজেস্টিভ? আপনি বললেন সো এভরিওয়ান শুড ভিজিট ইন্ডিয়া অ্যাট লিস্ট ওয়ান্স ইন দ্য লাইফ টাইম। আপনি একটা সাজেশন দিয়ে দিলেন, সো এভরিওয়ান শুড ভিজিট ইন্ডিয়া অ্যাট লিস্ট ওয়ান্স ইন দ্য লাইফ টাইম। ঠিক আছে, এখন ধরেন আপনার টপিক আসছে ট্রাফিক জ্যাম, সো আপনি কি বলবেন যে সো এভরিওয়ান শুড বি স্টাক এট ট্রাফিক অ্যাট লিস্ট ওয়ান্স ইন দ্য লাইফ টাইম। কেমন লাগে না শুনতে? ওই ক্ষেত্রে সাজেস্টিভ এন্ডিংই দিবেন, কিন্তু একটু অন্যভাবে। আপনি বললেন since so as you can see, since traffic jam creates so many problems for everyone, the authority should look into this matter urgently. So আপনি অথরিটিকে সাজেশন দিয়েছিলেন। এগেন সাজেস্টিভ এন্ডিং। সাজেস্টিভ এন্ডিং এ মার্ক সবচেয়ে বেশি পাওয়া যায়, বাট এন্ডিং থাকতে হবে। আশা করি স্পিকিং পার্ট 2 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন হবে না।